ছিল বইটা। আমার ছেলে বললো হাত ধরে ধরে, কিন্তু সত্যি হাত ধরে ধরে নাচতে হবে ওটা কি একটা বলে আপনার 5 বছর রবীন্দ্রনাথ ঠাকুর মহাবীরের পুঁথি। পত্রভারতী মানেই মুগ্ধ করা কিছু কালেকশন। হেই ফ্যামিলি, কেমন আছো সবাই? আমি তোমাদের ফ্রি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। সেদিন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। গন্তব্য কলেজ স্কোয়ার। সেখানে শুরু হয়ে গেছে বসন্ত বইমেলা। শিয়ালদা স্টেশন থেকে মিনিট 10-এর রাস্তা, পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায় কলেজ স্কোয়ার। তবে এবারের গন্তব্য শুধু কলেজ স্কোয়ার নয়, রয়েছে আরেকটি কলকাতার হিডেন জেম, মহাবোধি সোসাইটি। কারা কারা এই সম্বন্ধে জানো একটু আমাকে জানিও। ছোটবেলায় অনেকবার এসেছি এই কলেজ স্ট্রিটে, এমনকি কলেজে পড়ার সময় বন্ধু বান্ধবদের সাথেও বহুবার এসেছি এখানে, কিন্তু তখন জানতামই না যে এখানে এত শান্ত স্নিগ্ধ একটা সুন্দর মন্দির রয়েছে। তো যখন জানতে পারলাম, ভাবলাম একবার ঘুরে আসাই যাক, আর সঙ্গে তোমাদেরকেও একবার ঘুরিয়ে আনা যাক। তো দেখো, আমি এখন এসে পৌঁছে গেছি মহাবোধি সোসাইটি কলেজ স্কোয়ারের ঠিক উল্টো দিকে, যে দিকটায় ঠিক প্যারামাউন্ট আছে না, প্যারামাউন্টের সাইডেই একটু আগে এগিয়েই পড়বে এই বিশাল একটা বিল্ডিং। বড় বড় করে লেখা রয়েছে মহাবোধি সোসাইটি। তার ভিতরেই রয়েছে এই অপূর্ব সুন্দর শান্ত একটা বুদ্ধ মন্দির, যেখানটায় গেলে নিমেষে মনটা শান্ত হয়ে যাবে তোমাদের। 1819 সালে শ্রীলঙ্কার বৌদ্ধ নেতা অনাগারিকা ধর্মপাল এই বৌদ্ধ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বুদ্ধদেবের শিক্ষা ও চেতনাকে উজ্জীবিত করার উদ্দেশ্যে, এবং বৌদ্ধ ধর্মের বিশ্বব্যাপী সম্প্রসারণ ছিল এর মূল লক্ষ্য। কলেজ স্ট্রিটের হাজারো ব্যস্ততা ও কোলাহলের মাঝে এই বৌদ্ধ মন্দিরটি যেন এক টুকরো শান্তির স্বর্গ, যেখানে প্রবেশ করলেই হঠাৎই যেন থেমে যায় সমস্ত কোলাহল, মনটা যেন কেমন শান্ত হয়ে আসে। দু হাত জোর করে বসে থাকতে ইচ্ছে করে ভগবান বুদ্ধের সামনে। অপূর্ব স্নিগ্ধতা চারিদিকে। চারিদিকে রাখা রয়েছে অজস্র বৌদ্ধ সম্প্রদায়ের স্কাল্পচার, যা বেশ দৃষ্টিনন্দন। কিন্তু আমরা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সব জিনিসগুলো দেখছিলাম। অসম্ভব সুন্দর লাগছিল প্রতিটা জিনিস। মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে অসম্ভব সব সুন্দর সুন্দর নকশা, আর তার সাথেই রয়েছে বিভিন্ন রকম চিত্রকলার মাধ্যমে বর্ণিত ভগবান বুদ্ধের জীবনের কিছু ছবি, যা ভীষণই দৃষ্টিনন্দন এবং খুব প্রাসঙ্গিকও বটে। আমি জুনিয়রকে সমস্তটা দেখিয়ে দেখিয়ে গল্পগুলো বলছিলাম, ওকে বোঝাবার চেষ্টা করছিলাম গৌতম বুদ্ধ কিভাবে সাধারণ মানুষ থেকে হয়ে উঠেছিলেন একজন অসামান্য ভক্তির সাগর, যিনি পরবর্তীতে রূপ নিয়েছিলেন ভগবান বুদ্ধের। কিভাবে তিনি হিংসা নয়, শান্তিকে পাথেয় করে জয় করেছিলেন সমস্ত মানুষের হৃদয়কে। জানি না কতটা বুঝতে পেরেছে, তবে আমি চেষ্টা করেছি ওকে বোঝানোর। ইনি হলেন সেই মহান ব্যক্তিত্ব অনাগারিকা ধর্মপাল, যিনি প্রতিষ্ঠা করেছিলেন এই বুদ্ধ মন্দিরটি। এইখানে পোকো এই হুইলটাকে ঘুরিয়ে খুব মজা পাচ্ছিল। জানি না ও ঠিক দিকে ঘোরাচ্ছিল কিনা। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো।
প্রচন্ড রোদ উঠেছিল সেদিন, তাই মহাবোধি সোসাইটি থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম প্যারামাউন্টের দিকে। একটু গলা ভিজিয়ে নিতে হবে। আর হাতের সামনে যখন রয়েছে এমন হেরিটেজ একটা শরবতের দোকান, তখন না গিয়ে কি আর পারা যায়? তাই আর লোভ সামলাতে পারলাম না, তিনজনেই পৌঁছে গেলাম প্যারামাউন্টে। শরবত খেয়ে মন প্রাণ ঠান্ডা করে বেরিয়ে পড়লাম বইমেলার উদ্দেশ্যে। এবারের বসন্ত বইমেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে 9th মার্চ থেকে, চলবে 17th মার্চ পর্যন্ত। সময় দুপুর 2টো থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। যারা এখনো যাওনি একবার ঘুরে এসো, বেশ ভালো লাগবে। ঢুকেই চোখে পড়লো এই মিনারটি। এই মিনারটি প্রথম বিশ্বযুদ্ধের সময় বেঙ্গল রেজিমেন্টের যে সৈনিকরা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে তৈরি হয়েছিল। আর এখানে রয়েছে একটা পূর্ণাঙ্গ চার্ট, যা আমি তোমাদের জন্য দিয়ে রাখলাম। কোন কোন পাবলিশার্স অংশগ্রহণ করছে এই বইমেলায় সেই লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরেই চোখে পড়লো ঝিলের দিকে। পড়ন্ত রোদে জলটা যেমন চিকচিক করছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর তার মধ্যেই ছোট ছোট ছেলে মেয়েরা হাত পা ছুঁড়ে যখন সাঁতার শিখছে, অসম্ভব সুন্দর লাগছিল। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ওদেরকেই দেখে নিলাম। তারপর শুরু করলাম বইমেলায় বই ঘেঁটে দেখা। এই বই ঘেঁটে দেখাটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা টপিক। আমি বরাবরই বই ঘাঁটতে ভীষণ ভালোবাসি। বিষাদময় জীবনে বই খুঁজে পেয়েছি। বিশদ আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। ইনি হলেন অনাগারিকা ধর্মপাল, যিনি মহাবোধি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তারও কিন্তু একটা খুব সুন্দর স্মৃতিসৌধ অবস্থিত রয়েছে এই কলেজ স্কোয়ারের মধ্যেই। প্রাসঙ্গিক টপিক বর্তমান সময়ে। ছিল বইটা, আমার ছেলে বললো হাত ধরে ধরে, কিন্তু সত্যি হাত ধরে ধরে না ধরে হবে না, ওটা কি একটা বলে আপনার 5 ঘন্টা ধরে লাগে। 41 পেজে দেখছিলাম। ভালো মাঝখানে হয়ে গেছিল, এইগুলো পাওয়া ছিল হর্ষই হস্য এই এত সহজ আমরা লিখতে পারি না, তখন এইগুলো ছিল হরফ। ইন্টারেস্টিং ব্যাপারগুলো, এটা তো বেশি ইন্টারেস্টিং। চন্দ্র, সূর্য, পর্বত, সমস্ত কিছু সাইন, তখন সাইন দিয়ে বোঝানো হয়। পরের সংখ্যাটা আসছে, ইন্টারেস্টিং বেশ। তাহলে পরের সংখ্যাগুলো সব পাঠিয়ে দিচ্ছি। ওইটা হচ্ছে ত্রিপুরা বসুর লেখা। 2-1 দিনের মধ্যেই পেয়ে যাওয়ার কথা। পুরস্কারের মূল্যটা কত হয়েছে? মাত্র 100 টাকা। বেশ ভালো। অবনীন্দ্রনাথ ঠাকুর মহাবীরের পুঁথি। কি পেয়েছিস বাবাই? মহাবীরের পুঁথি, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আচ্ছা, এটা খুব ভালো। বলে চাই বুড়ো মহাবীরের পুঁথি খুললে। পত্রভারতী মানেই মুগ্ধ করা কিছু কালেকশন। যেমন কলকাতা কথা কথা, পরন্ত বিকেলের মিঠে রোদ মেখে
অনেককেই দেখলাম বইমেলায় ইতিউতি ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন বই হাতে নিয়ে পাতা উল্টে বই পড়ছেও। দৃশ্যটি কিন্তু বেশ ভালো লেগেছে আমার। আজ যখন সবাই আমরা মুঠোফোনে বন্দি, সবাই মনে করি বই আর কে পড়ে, কিন্তু বইমেলায় এসেই বোঝা যায় বই প্রেমীরাই পড়ে। এখানে কিন্তু যারা এসেছে তারা সত্যিকারের বই প্রেমী। উল্টে পাল্টে কিন্তু প্রত্যেকটা বই তারা ঘেঁটে দেখছে আর পছন্দ মতো বই সংগ্রহ করছে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। বিভিন্ন বই হাতে নিয়ে ঘাঁটতে ঘাঁটতে পাতাবাহার প্রকাশনের এই বইটি যখন হাতে পেলাম বেশ ইন্টারেস্টিং লাগলো। উড়িষ্যার দেবদাসীদের সম্বন্ধে লেখা হয়েছে এই পদ্মাজনী নামক বইটি একদমই অ্যাডাল্ট, কিন্তু বইটির বিষয়বস্তু বেশ ইউনিক। ভারতের দেবদাসী প্রথার বিরুদ্ধে প্রথম আন্দোলন করেছিল মিসেস মুথুলক্ষ্মী রেড্ডি। এ বই সে বই ঘাঁটতে ঘাঁটতে ঢুকে পড়েছিলাম হেঁসেলে। হাতে তুলে নিয়েছিলাম একটি রেসিপির বই। তবে যা সব দেখলাম, এমনিতেই রান্না পারি না, এইসব রেসিপিতে তো আরোই রান্না ভুলে যাব আমি। তবে রান্নার কিন্তু এখানে খুব ভালো ভালো বই রয়েছে, কালেকশনগুলো বেশ ভালো। রেয়ার বুকস, ভেতরে তো একবার যেতেই হবে, না দেখে থাকতে পারবো না। পুরনো কলকাতার স্থাপত্য। আলবার্ট হল থেকে শুরু করে একদম পুরনো গভর্নমেন্টস হাউস, লরেটো হাউস, ঠাকুর পরিবারের আদি বাসভবন, পাথুরিয়া ঘাট, এখানেও আছে ভালো ভালো জিনিস। বেলগাছিয়া ভিলা, এটা কোনটা? বাংলা ও বাঙালির শিক্ষায় যার অবদান অনস্বীকার্য, হিন্দু স্কুল, হেয়ার স্কুল এবং প্রেসিডেন্সি কলেজের মতো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতিষ্ঠায় যার অবদান অনস্বীকার্য, সেই ডেভিড হেয়ারের সমাধিস্থল কিন্তু রয়েছে এই কলেজ স্কোয়ারেই। তবে ডেভিড হেয়ারের মৃত্যুর পরেই ঘটেছিল এক ন্যক্কারজনক ঘটনা।
মৃত্যুর পর তার ঠাঁই হয়নি চিরাচরিত কোনো সিমেন্ট্রিতে, কারণ তিনি ধর্মপ্রচার করেননি, তিনি করেছিলেন শিক্ষার প্রচার। তবে ডেভিড হেয়ারের মৃত্যুতে ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা। 1842 সালের 1 জুন কলেরা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার নবজাগরণের এক শিক্ষাগুরু ডেভিড হেয়ার, এবং তার মৃত্যুর পরে হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায় একত্রে মিলিত হয়ে তাকে সমাধিস্থ করেছিল এই কলেজ স্কোয়ারে। সো মাই ডিয়ার ফ্যামিলি, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, বাই।